ইংরেজিতে শব্দ আছে HAUNT, হন্ট। একটা ঘোস্ট হন্টিং ব্যাপার আছে। 5 তারিখ ওনাকে সারা জীবন তাড়িয়ে বেড়াবে। ফিজিক্যালি জনগণ ওনাকে তাড়িয়ে দিয়েছে, উনি পালিয়ে গিয়েছেন। শি ক্যান ফরগেট ইট, কারণ এটা 100, 200, 300, 500 বছর না, তারও বেশি বছর আগে শোনা যায় যে রাজা লক্ষণ সেন নামক একজন রাজা ছিলেন, তাকে জনগণের ক্ষুব্ধতার মুখে তাকেও এরকম পালাতে হয়েছিল। তো আধুনিক রাষ্ট্রে এরকম পালিয়ে যাওয়ার ঘটনাটা খুবই বিরল। একজন রাজনৈতিক নেতা তিনি যখন পালিয়ে যান তখন আর তার কিছু রাজনীতি থাকে না, রাজনীতির সম্বল থাকে না, সোজা কথা। উনি বলেছেন যে উনি ডিসেম্বরে আসবেন, রয়টারের সাক্ষাৎকারে বলছেন ডিসেম্বরে আসবেন। উনি আসলে তো বাংলাদেশের কোনো অসুবিধা নেই, এই কারণে বাংলার ল অ্যান্ড কী বলে যে আইনে যা আছে বাংলাদেশ না, সেটা আমাকে ফেস করতে হবে। তো ফেস করে উনি যে আসতে চায় আসবে। আমার ধারণা এ নিয়ে একটা রাজনৈতিক মাঠ গরম করার চেষ্টা করা হচ্ছে। এখানটায় আওয়ামী লীগের কিছু লোক আবার নতুন করে কী বলা যায় যে আসতেছে শরীর গরম করবে, আপনার আইন শৃঙ্খলাজনিত কারণে এর পরিস্থিতির শিকার হবে, এই ঘটনাগুলি ঘটবে। আমার ধারণা এটা নিয়ে খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। 5 আগস্ট 2024 থেকে 5 আগস্ট 2026, ঠিক 2টি বছর। গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা হারিয়ে ভারতে আশ্রিত শেখ হাসিনা এতদিন পর কেন বেছে নিলেন এই বিশেষ দিনটিকেই? নয়াদিল্লিতে আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি কি দেশের মাটিতে ফিরে আসার ও রাজনৈতিক পুনর্বাসনের এক নতুন ছক তৈরি করতে যাচ্ছেন? অন্যদিকে সরকারের পক্ষ থেকে ভারতের কাছে সাফ বার্তা দেওয়া হয়েছে, ভারতের ভূখণ্ড ব্যবহার করে যেন কোনো অস্থিতিশীল রাজনৈতিক কর্মকাণ্ড না চালানো হয়। জাতীয় নাগরিক পার্টি আবার হুঙ্কার দিয়ে বলছে, বিমানবন্দর থেকে তাকে সরাসরি নেওয়া হবে ফাঁসির মঞ্চে। শেখ হাসিনার এই রাজনৈতিক ছক, দিল্লির ভূমিকা এবং ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া, কোন দিকে মোড় নিচ্ছে রাজনীতি? দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে RIC স্টিল। আজকের আলোচনায় এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আমার ডান দিক থেকে পরিচয় পর্ব শুরু করছি। আছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বিএনপি। আমার সর্বডানে আছেন নাজমুল হক প্রধান, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাসদ। দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি আমরা ইন্ডিয়া টুডের প্রতিবেদনে দেখলাম, ক্ষমতাচ্যুতির 2 বছরে প্রথমবার প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা। কেন 2 বছর পর 5 আগস্টকেই বেছে নিলেন তিনি? এর মধ্য দিয়ে সুপরিকল্পিত কোনো বার্তা রয়েছে কি? ইংরেজিতে শব্দ আছে HAUNT, হন্ট। একটা ঘোস্ট হন্টিং ব্যাপার আছে। 5 তারিখ ওনাকে সারা জীবন তাড়িয়ে বেড়াবে। ফিজিক্যালি জনগণ ওনাকে তাড়িয়ে দিয়েছে, উনি পালিয়ে গিয়েছেন। শি ক্যান ফরগেট ইট, কারণ এটা 100, 200, 300, 500 বছর না, তারও বেশি বছর আগে শোনা যায় যে রাজা লক্ষণ সেন নামক একজন রাজা ছিলেন, তাকে জনগণের ক্ষুব্ধতার মুখে তাকেও এরকম পালাতে হয়েছিল। তো আধুনিক রাষ্ট্রে এরকম পালিয়ে যাওয়ার ঘটনাটা খুবই বিরল। একজন রাজনৈতিক নেতা তিনি যখন পালিয়ে যান তখন আর তার কিছু রাজনীতি থাকে না, রাজনীতির সম্বল থাকে না, সোজা কথা। আর আওয়ামী লীগ সভানেত্রী তিনি প্রমাণ করেছেন, তিনি যেটা করেন তিনি সেটা বলেন না, যেটা বলেন তিনি সেটা করেন না। ঠিক আছে, তিনি গণতন্ত্রের কথা বলতেন, তিনি গণতন্ত্র দেননি। তিনি ভালো নির্বাচনের কথা বলতেন, তিনি কখনো ভালো নির্বাচন দেননি। তিনি জনগণের কথা বলতেন, তিনি জনগণের কথা কখনই মাথায় রাখেননি। তিনি বলেছেন যে তিনি চুপ করে চলে আসবেন, তিনি আসেননি। পলাতক শাসকরা সাধারণত ফিরে আসে না, তাই না? সেটাকে তাহলে বলার জন্য বলছে না, যেমন আমি হ্যাঁ নিশ্চয়ই এটা আমি বলছি যে ইরানের শাহ যে এই যে তেহরান থেকে পালিয়ে গেলেন, চলে যেতে বাধ্য হলেন, তিনি কি আর ফিরেছেন কখনো? মাঝে মধ্যে পত্রিকা শোনেন, পশ্চিমা মিডিয়া বলে এই শাহকে আনা হচ্ছে, শাহ ছেলে, ওই তো শাহ ছেলে, শাহ গোষ্ঠী আর কি। তো এগুলো একটা কথার কথা। ইয়েস, শেখ হাসিনা একটা কারুর না কারুর হাতের পুতুল হিসেবে হয়তো মাঝে মধ্যে খেলাধুলার পার্ট হতে পারেন,
ঠিক আছে? সেই কারোটা কি? সেটা একটু সময় হলে আরো খোলাসা হবে, কারণ বাংলাদেশ সরকার তাকে স্ট্রেইট, মানে তার তো আসার কোনো ব্যাপার না, তাকে তো আমরা চাচ্ছি, তো বাংলাদেশ চাচ্ছে, বাংলাদেশের জনগণ তাকে চাচ্ছে যে তাকে বিচার মুখোমুখি করা। বিচার তো হয়ে গিয়েছে, এরপরে মানে তাকে মানে তার দণ্ড কার্যকর করার জন্য বাংলাদেশের জনগণ তো চাচ্ছে তাকে। এখন তো শুধু তার ফিরে আসার ব্যাপার না, এখন তিনি যদি মনে করেন তিনি স্বেচ্ছায় তিনি সব বীর দর্পে ঝুলে পড়বেন, ভেরি গুড, ঝুলে পড়তে পারেন, কোনো সমস্যা নাই। আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যকে তো আমি, কারণ একজন সরকার প্রধান, একজন রাষ্ট্রনায়ক যখন কোনো কথা বলেন সে কথাকে আমি মূল্য দিতে চাই। আমি এটা কোনো বাদকে বাদ কথার কথা মনে করি না, করা উচিত না। সেটা যত ছোট দেশের হোক আর যত বড় দেশের হোক না কেন, কথা তো সরকার প্রধানের কথা। তিনি তার দেশের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির রিপোর্টে তিনি উল্লেখ করেছেন, অর্থাৎ তিনি জবানবন্দি দিয়েছেন, তিনি বলেছেন যে ভারতের মাটি ব্যবহার করে মানে কাউকে তার নিজের দেশের মানে বিরুদ্ধে কোনো রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। অর্থাৎ ইট ওয়াজ ক্লিয়ারলি মিন্ট ফর শেখ হাসিনা। শেখ হাসিনার কথাই বলা আছে। সুতরাং শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশ বিরোধী, বাংলাদেশের জনগণ বিরোধী কোনো কথাবার্তা বলবেন, অথবা তিনি যেই কারণে পালিয়ে গিয়েছেন সেই পালানোর কারণটা কি নিয়ে বিনে নানানভাবে ব্যাখ্যা করবেন। তিনি বলতে চাইবেন তিনি আসলে কি বলে ভারতের প্রথম একটা নাম ছিল যে উনি অমুক জায়গায় নামতে চেয়েছিলেন, পরে আবার মানে প্লেন ঘুরে আবার আরেক জায়গায় তাকে নিয়ে যাওয়া হলো। কোনোটাই কিন্তু ভারত সরকারের ইচ্ছার বাইরে বা পরিকল্পনার বাইরে, সম্মতির বাইরে ঘটনা ঘটেনি। এবং উনি গোপালগঞ্জে উনি বলছেন যে আমি জানতাম না আমাকে মানে বাংলাদেশের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে, আমি তো মনে করলাম গোপালগঞ্জে যাচ্ছি। শি লাইড অ্যাবসলিউটলি। তিনি পুরোটাই মিথ্যা কথা বলেছেন, জনগণের সাথে আবারও প্রতারণা করেছেন। তিনি যে ভারতে যেতে চেয়েছিলেন সেই বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী তাদের দেশের পার্লামেন্টে, জয়শঙ্কর, তিনি পার্লামেন্টে স্টেটমেন্ট দিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে বাংলাদেশের মানে তৎকালীন প্রধানমন্ত্রী তিনি তার ব্যাপারে বলেছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানে তখনকার সময়ের তিনি ভারতের সাময়িক সময়ের জন্য আশ্রয় প্রার্থনা করেছেন। মানে হয়তো উনি এইভাবে বলেছেন যে হয়তো আমি টেম্পোরারি আমি ভারতে আসতে চাই, ঠিক আছে, এবং মানে যেটা উনি মানে হয়তো বোঝাতে চেয়েছেন সময় সুযোগ বুঝে তিনি অন্য কোনো দেশে চলে যাবেন। কিন্তু পৃথিবীর অন্য কোনো দেশ এই স্বৈর শাসককে, এই মানে নরহত্যার জন্য যে দায়ী, এতগুলো শিশু হত্যার জন্য যিনি দায়ী, প্রায় আমি নাম্বারটা এই মুহূর্তে আমি বলছি, প্রায় আপনার মানে 800 মতো মানে মানুষের মানে চোখগুলো তিনি ইয়ে করেছেন, নষ্ট করে দিয়েছেন মানে পুলিশের ছোড়া গুলির কারণে। আমি নিজে উদ্যোগে আমি এই জুলাই অভ্যুত্থানের পরে আমি চক্ষু হাসপাতালে তাদের অনেককেই দেখতে গিয়েছিলাম, প্রায় 40-41 জনের সাথে আমি পার্সোনালি ইন্টারাক্ট করেছি। দুটো চোখ হারিয়েছেন এরকমের সংখ্যা প্রায় 6 শতাধিক। আপনার এক চোখ হারিয়েছেন এই সংখ্যাটা তাও প্রায় 1000 খানেক হবে। তারপরে ছররা গুলি নিয়ে আপনার যন্ত্রণায় কাতর আছেন এরকমের সংখ্যা শত শত। মানে আপনার 135 জন শিশু আপনার মারা গেছেন, এটা আমরা সবাই জানি, রিয়া গোপ সহ, তাই না? আর জাতিসংঘের রিপোর্টে প্রায় 1,500 মানুষ হত্যা হয়েছে 36 দিনের ঘটনায়। শেখ হাসিনা প্রশ্নে ভারত কি দ্বৈত রাজনীতি করছে? আমি রাইট নাও এখন আমি বলতে চাই না তা। আমি মনে করি ভারতের প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন তাকে তাদের দেশের মাটিতে থেকে বাংলাদেশ বিরোধী কোনো রাজনীতি করতে দেয়া হবে না। কিন্তু পররাষ্ট্র প্রতিমন্ত্রী কিন্তু আজ প্রশ্ন রেখেছে শেখ হাসিনার ভার্চুয়াল অংশগ্রহণ সমর্থন করে কিনা তা ভারত সরকারকে স্পষ্ট করতে হবে। হ্যাঁ, এটা যেহেতু একটা রিপোর্ট এসেছে, এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে তিনি রাইটলি কোশ্চেনটা তিনি উত্থাপন করেছেন আমি মনে করি। যেহেতু একটা পত্রিকার রিপোর্ট এসেছে, তিনি 5 তারিখে ইন্ডিয়ান ফরেন করেসপন্ডেন্টসদের সাথে তিনি মিট করবেন, তারপর সেখানে আরও অন্যান্য কিছু লোকজনও থাকবেন। এটা এই ধরনের একটা নিউজ যেখানে আসছে, সেখানে তো আমাদের বাংলাদেশের তরফ থেকে তো এটা উদ্বেগ প্রকাশ করতেই পারে। ভারতের দায়িত্ব হবে স্ট্রেইট কাট, তিনি এখানে অভিযুক্ত এবং দণ্ডিত আসামি, তাকে দণ্ডিত আসামি হিসেবেই বিবেচনা করা উচিত। এবং ভারতের উচিত হবে যেভাবে আমরা তাদের চাওয়া অনুযায়ী এবং বাংলাদেশ ভারতের মধ্যে যে দ্বিপাক্ষিক যে আপনার এক্সট্রাডিশন ট্রিটি আছে, সেই ট্রিটি অনুযায়ী যেমন তাদের দেশের কোনো বন্দীকে যেমন আমরা ফেরত দিতাম বা কোনো মানে
তাদের মানে প্রার্থিত কোনো ব্যক্তিকে যেমন আমরা ফেরত দিয়েছি, শেখ হাসিনা আমলেই তো আপনার অনুপ চেটিয়াকে ফেরত দেওয়া হয়েছিল, তাই না? তো যাই হোক, এই অনুপ চেটিয়া সংক্রান্ত কথাটা উঠলেই, কারণ অনুপ চেটিয়া সংক্রান্ত একটা লেখা লিখতে যে আমার পত্রিকাই আপনার নিষিদ্ধ হয়েছিল এবং আমার বিরুদ্ধে প্রায় একটা রাষ্ট্রদ্রোহ মামলা রুজু হয়ে গিয়েছিল। তো ভারতের তো এখন যদি যেহেতু নজির তো আছে, বাংলাদেশ যদি ফেরত দিতে পারে তাহলে ভারত কেন দিতে পারবে না? যদি ভারত যদি না দেয় তাহলে আমরা আমাদের ধরে নিতে হবে, আমি ধরে নিতে চাই না, ধরে নিন সেটা হচ্ছে যে তাহলে তাদের মানে রাজনৈতিক ইচ্ছার আছে, সংকট আছে। তা আমি মনে করি না যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কথাটি তার দেশের সংসদীয় পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটিতে বলেছেন, মানে সেই স্ট্যান্ডটা তারা বজায় রাখবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডক্টর আসাদুজ্জামান রিপন। নাজমুল হক প্রধান, ভারতের মাটি ব্যবহার করে শেখ হাসিনার বক্তব্য দেয়া কূটনৈতিকভাবে কতটা সংবেদনশীল? আমরা যদি আরো একটু যুক্ত করি, কিছুদিন আগে আমরা মোদী সরকারের বার্তা দেখলাম শেখ হাসিনা ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনীতি করতে পারবে না। 2 বছর পরে সে বার্তা কেন দিল? বিগত সময়ে যে রাজনীতি করার চেষ্টা শেখ হাসিনা করেছে ভারতের ভূখণ্ড, সেটি কি মোদী সরকারের নজরে আসেনি? না, একটা বিষয় ক্ষেত্রে বলা দরকার, সেটা হচ্ছে যে আমরা বারবার দেখেছি যে ভারত গভর্নমেন্টের পক্ষ থেকে তাদের ভূখণ্ড ব্যবহার বা সেখান থেকে রাজনীতি করা বা সেখান থেকে এইসব যোগাযোগ করার ক্ষেত্রে নাই বলা হয়েছে। বিশেষ করে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পরে এখানটা যে কনফিউশন যেগুলি ছিল, ওনাকে নিয়ে যাওয়া হয়েছে ভুল করে টঙ্গিপাড় থেকে ওই জায়গায়, অথবা উনি যেতে চান না, অথবা উনি রিজাইন করেন নাই। ভারতের পার্লামেন্টের ভারতের পররাষ্ট্রমন্ত্রী যতটা পরিষ্কার করে রিজাইন করেছেন, এবং উনি নিজেই আশ্রয় চেয়েছেন ভারতের কাছে, তার আশ্রয় দিয়েছে। এক্স্যাক্টলি, তাহলে বিষয়টা খুব পরিষ্কার। একটা বিষয় এখানটা আসছে, যেমন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নির্বাচিত সরকার আসার পরে ওনারা কিন্তু বন্দী হিসাবে বা সাজাপ্রাপ্ত হিসাবে ওনাকে ফেরত চেয়েছেন, অফিসিয়ালি ফেরত চেয়েছেন। ভারত সেটা খতিয়ে দেখবে বলে এই পর্যন্তই আছে। এর মধ্যে উনি বলেছেন যে উনি ডিসেম্বরে আসবেন, রয়টারের সাক্ষাৎকারে বলছেন ডিসেম্বরে আসবেন। উনি আসলে তো বাংলাদেশের কোনো অসুবিধা নেই, এই কারণে বাংলাদেশ ল অ্যান্ড কী বলে যে আইনে যা আছে বাংলাদেশ, তারা সেটা আমাকে ফেস করতে হবে। তো ফেস করে উনি যে আসতে চায় আসবে। আমার ধারণা এ নিয়ে একটা রাজনৈতিক মাঠ গরম করার চেষ্টা করা হচ্ছে। এখানটায় আওয়ামী লীগের কিছু লোক আবার নতুন করে কী বলা যায় যে আসতেছে শরীর গরম করবে, আপনার আইন শৃঙ্খলাজনিত কারণে এর পরিস্থিতির শিকার হবে, এই ঘটনাগুলি ঘটবে। আমার ধারণা এটা নিয়ে খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তবে একটা বিষয় এখানটা বলা যায়, আমি মনে করছি, সেটা হচ্ছে যে এই যে আসবে বলতেছে, এটা 2টা লক্ষ্য আছে। এক, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ আছে, সেই রাজনীতিটাকে ওপেন রাজনীতি দেওয়ার জন্য একটা চাপ প্রয়োগ করা। 2, আওয়ামী লীগের কর্মীদের যারা আছে দেশের মধ্যে না, তাদের এই মনোভাব তৈরি হওয়া যে না, তাদের নেত্রী ফিরে আসতেছেন। এই কারণে আমার ধারণা এটা খুব বিভিন্ন মিডিয়ায় এটা বড় করে বলা হচ্ছে। ইন্ডিয়ার পক্ষ থেকে একটা জিনিস খুব পরিষ্কার, যেমন আমি আপনাকে একটা রেফারেন্স দিই, 75-এ বঙ্গবন্ধু হত্যা হওয়ার পরে যে কাদরিয়া বাহিনীটা ছিল, সেই কাদরিয়া বাহিনী কিন্তু বর্ডার এলাকায় কাজ করতেছিল, আমাদের দেশের বর্ডার এলাকায় বিভিন্ন জায়গায়। এবং এটা মোরারজি দেশে আসার পরে, যখন জিয়া সাহেব ক্ষমতায় আসলেন এখানটায়, মোরারজি দেশে আসার পরে এই অ্যাক্টিভিটি পুরো বন্ধ হয়ে গেল। এবং কাদরিয়া বাহিনীকে এরা সব পলাইটলে সারেন্ডার করে ভিতরে লুকায়, বুঝে না, একদম এর তৎপরতেই বন্ধ হয়ে গেল। ফলে ন্যাচারালি বাংলাদেশে বর্তমান সময়ে এখানটায় এইরকম কোনো তৎপরতা নেই যেটা অতীতে ছিল। তো ন্যাচারালি এখানটায় কিছু কথাবার্তা না, হ্যাঁ এগুলি একদমই হবে না, কেমনে বুঝবেন আপনি, কিছু তো হবেই। আর আজকাল যেহেতু এই যে মানে মিডিয়া কমিউনিকেশন, এটা এত ভার্সাটাইল, এত বহুমুখী ডেভেলপ করছে এটা, যে কোনো না কোনো ফর্মে কোনো জিনিস গোপন না, সব জিনিসই প্রকাশিত হয়ে যায় এবং সব জিনিস কমিউনিকেট করা যায়। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার ধারণা এটা তেমন কোনো বিষয় না। কিন্তু ভারত সরকারের গ্রিন সিগন্যাল ছাড়া কি শেখ হাসিনা গণমাধ্যমের সামনে আসতে পারবে? গ্রিন সিগন্যাল টিগন্যাল বিষয় না এখানটা। শেখ হাসিনা কথা বলতে চাইলে এখানটা তো ধরেন যে তার কাছে তো ফোন আছে, তো একটা ফোন তো এনাফ, একটা স্মার্টফোন এনাফ টু কমিউনিকেট দি হোল ওয়ার্ল্ড। আজকালের দুনিয়া হাতের মুঠোয় তো এটা সব কিছুই আছে। ফলে ভারত সরকার বললো কি বললো, ভারত সরকার তার ফোনটা সিজ করেছে? নিশ্চয়ই না। তো সে তো কথা বলতেছে অনারেবল সেই ফোন দিয়ে উনি রয়টার্স বলেন, যে কোনো জায়গায় বলেন, উনি যেহেতু প্রধানমন্ত্রী ছিলেন বহুদিন, কথা বলছেন।
সেটা ভারত অ্যালাউ করবে কি করবে না, তাই না? তাহলে তার সমস্ত কিছু এখন সেইভাবে তাকে আশ্রয় দিচ্ছে কি না সেটাও কথা। নিশ্চয়ই এই সুযোগগুলি তার আছে, তার ফোন রিসিভ করার, ফোন কথা বলার, না এগুলি আছে। তো আমরা যেমনটি দেখলাম যে ভারতীয় প্রেস ক্লাবের তরফ থেকে দাবি করা হচ্ছে এটি সংবাদপত্রের স্বাধীনতা, কিন্তু একজন দণ্ডপ্রাপ্ত আসামির ক্ষেত্রে আসলে সেই স্বাধীনতা আসলে প্রয়োগ করার কোনো সুযোগ আছে কিনা? একটা বিষয় হচ্ছে যে একটা রাজনৈতিক আশ্রিত ব্যক্তিকে ওইখানটা কীভাবে রাখবে এটা তার সেই গভর্নমেন্টের এখতিয়ার, যে ব্যক্তিটাকে কীভাবে রাখবে। বাংলাদেশের পক্ষ থেকে তোমার ফেরত চাওয়া হয়েছে, আর কী কী দাবি করেছে জানি না, তো ফেরত চাওয়া হয়েছে একটু জানি, একটু পরিষ্কার যে গভর্নমেন্টের পক্ষ থেকে চিঠি দিয়ে বলা হয়েছে যে আমাদেরকে ফেরত দেন, যে চুক্তি আছে চুক্তি ফেরত দেন। সেই ফেরত দেওয়ার বিষয়টা হচ্ছে ভারত সরকার, এবং ওনাকে কীভাবে রাখবে সেটাও ভারত সরকারের বিষয়। তো সেক্ষেত্রে বাংলাদেশের ইন্টারফেয়ার করার খুব বেশি জায়গা আছে বলে মনে করি না আমি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ডক্টর আসাদুজ্জামান রিপন। এই জায়গা থেকে প্রশ্ন রাখতে চাই, আমরা দেখলাম ভারতীয় প্রেস ক্লাব দাবি করছে যে এটি সংবাদপত্রের স্বাধীনতা, কিন্তু এই যে একজন দণ্ডিত ব্যক্তি আমি বুঝতে পেরেছি বিষয়টা। আমি যদি তাদেরকে ওই ভারতীয় প্রেস ক্লাবের অথরিটি যারা আছেন, কর্মকর্তা আছেন, তাদের কাছে যদি প্রশ্ন তুলি এইভাবে যে আপনি জানেন যে শিখ সম্প্রদায়ের একটি গোষ্ঠী সাথে ভারত সরকারের খুব সম্পর্ক ভালো নাই, এবং এমন অভিযোগ আছে যে কানাডাতে আমেরিকাতে শিখ সম্প্রদায়ের যে সমস্ত নেতৃবৃন্দ হামলার শিকার হন অথবা হত্যার শিকার হন তার পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থার হাত আছে। এখন ধরে নিন এরকম কোন একজন নেতা যে কোনোভাবে বাংলাদেশে ঢুকে পড়েছেন, বাংলাদেশ ঢুকে পড়েছেন, এবং ভারতের ভাষায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে যে ভারতের একটা নীতি আছে, সেই নীতিটা কি মানবিক কারণ এবং একটা এক্সটিংশন, অর্থাৎ তার জীবনটা বিপন্ন হয়ে যেতে পারে, এরকম বিপন্ন হওয়ার মতো পরিস্থিতি, জীবন বিপন্ন হওয়ার মতো পরিস্থিতি যদি কারোর বেলায় ঘটে, অথবা যদি কি বলে আপনার মানবিক কারণের পরিস্থিতি উদ্ভব হয়, তারা আশ্রয় দিতে পারে। ফাইন, কথাটা খুবই যুক্তিসঙ্গত। এখন আমরা যদি ধরে নেই যে ভারতের আপনার ওই যে শিখ গোষ্ঠীর কোনো একজন উগ্রবাদী, তাদের ভাষায়, তাই না, একজন উগ্রবাদী শিখ যদি বাংলাদেশে কোনো কারণে শিখ নেতা যদি এখানে ঢুকে পড়তেন এবং তিনি যদি বাংলাদেশের অথরিটিকে, বাংলাদেশ সরকারকে যদি বলতেন যে আমি ভারতের হাতে হস্তান্তর হয়ে গেলে আমার জীবন বিপন্ন হয়ে যাওয়ার ব্যাপার থাকতে পারে, মানবিক কারণে তোমরা আমাকে আশ্রয় দাও। বাংলাদেশও মানবিক কারণে বা তার জীবন বিপন্ন হওয়ার কারণে একটা আশ্রয় দেওয়ার এই ধরনের ঘটনা যদি বাংলাদেশের বেলায় ঘটেনি, কিন্তু যেরকম হয়তো দেখা গেল যে দিল কথা, একটা উদাহরণ সে বলছি, সেই ব্যক্তিটি যদি মনে করতো যে আমি ঢাকার জাতীয় প্রেস ক্লাবে আমি সাংবাদিকদের সাথে কথা বলবো এবং তার অবস্থানটা পরিষ্কার, উনি তার অবস্থানটা পরিষ্কার করবেন, এটা যদি ভারতের সাংবাদিকরা শুনতেন তাদের কি মনতো? তারা কি তখন বলতেন এটা সংবাদপত্রের স্বাধীনতা? তারা কি বলতেন এটা মিডিয়ার ফ্রিডম এবং এটা বলতেই পারে এবং এটা বাংলাদেশ সরকার উচিত হবে না বাধা সৃষ্টি করা, অথবা ভারতেরও চাপ দেওয়া উচিত হবে ইত্যাদি ইত্যাদি? নিজেদের কাঁধে বিষয়টা নিয়ে একটু বিবেচনা করে দেখেন যে আপনাদের দেশে তো অনেক বিচ্ছিন্নতাবাদী লোকজন আছে, তারা যদি অপর দেশে যদি তারা যদি এক ধরনের মুভমেন্ট করে, তখন আপনার তখন জাতীয়তা বোধটা কোথায় থাকে আর সংবাদপত্রের স্বাধীনতার ব্যাপারটা কোথায় থাকে? আপনারা কি সবসময় সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে কথা বলেন? এই যে ভারতের যে ছাত্র সমাজ, তরুণ সমাজের রিসেন্টলি যে মুভমেন্টটা করলেন, সেই মুভমেন্টে ভারতের মেইন স্ট্রিম সাংবাদিকরা তো সাপোর্টই করে নেই, পাশেই দাঁড়ায় নেই। এটা আমাদের দেশে একই অবস্থা। যখন কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা থাকে, সে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার মোড়কের মধ্যে আসলে মিডিয়া ফ্রিডম থাকে না, এবং দীর্ঘদিন থাকতে থাকতে যেটা হয় কি একটা অভ্যাসে পরিণত হয়ে যায়, তখন সে স্বাধীনভাবে চলার যে সাহস, যেটা সে সাহসটা হারিয়ে ফেলে। আমরা ভারতের মিডিয়ার বেলা তো তাই দেখলাম। আমি বিলিভ ইট অর নট, আমি কিন্তু ওখানকার মেইন স্ট্রিম মিডিয়া তো এখানকার যখন মুভমেন্টগুলো চলছিল, কারণ আমাদের দেশে বছর দুয়েক আগেই তো একটা বড় মাপের আপরাইজিং হলো, যখন ভারতের কোনো একটা আপরাইজিংয়ের ব্যাপার হচ্ছে, নেচারালি আমি সাংবাদিকতার লোক, আমি নেচারালি আমার খুব আগ্রহ থেকে আমি ভারতের মেইন স্ট্রিম মিডিয়াগুলোকে আমি সংবাদগুলো পড়ার চেষ্টা করলাম, জানতে ছিলাম, দেখলাম যে আই ডিডন্ট ফাইন্ড এনি। গণঅভ্যুত্থানের পরে আমরা ভারতের গণমাধ্যমের যে ভূমিকা দেখেছি বাংলাদেশের গণঅভ্যুত্থানকে বা বাংলাদেশের রাজনীতি নিয়ে, তাহলে আসলে ভারত সরকারের মনোভাব যদি আমরা বুঝতে চাই, সেটি আসলে কিভাবে দেখেন? অনেক বিশ্লেষকই তো বলছেন যে শেখ হাসিনা এখন ভারত সরকারের দাবার ছকে পরিণত হয়েছে। এটা এরকম রিপোর্ট আছে, এরকম মন্তব্য আছে, এরকম এই ধরনের একটা মূল্যায়নও আছে।
এখন আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে নিশ্চয়ই মোদী সরকার একটা নির্বাচিত সরকার, ওই তাদের দেশের জনগণ নির্বাচিত সরকার, বাংলাদেশের জনগণ নির্বাচিত একটা সরকার এখন ফাংশন করছে। সুতরাং একটা নির্বাচিত সরকারের সাথে আরেকটা নির্বাচিত সরকার যখন পারস্পরিক সম্পর্কের মধ্যে থাকবে এবং সম্পর্ক যখন এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপার থাকবে, সমঝোতার ব্যাপারটা যেহেতু এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপার থাকবে, যোগাযোগটাও অব্যাহত রাখবে, এই ধরনের কথাবার্তা, কূটনৈতিক কথাবার্তা তো বলা হয়, শব্দগুলো উচ্চারণ করা হয়, সেক্ষেত্রে যদি ইরিটেটিং ফ্যাক্টরগুলো যদি বেশি মাত্রায় ওয়ার্ক করে, অথবা ওই যে আপনি যেটা বললেন দাবার গুটির মতো ব্যবহার, এটা তো তখন আসলে সম্পর্কে এগিয়ে নেওয়ার ব্যাপার থাকবে না। তখন বারবার মনে হবে ও আপনাকে ইরিটেট করছে, বারবার মনে হবে সে আপনাকে চাপে রাখতে চায়। চাপে রাখার দিনটা তো শেষ, এখন কেউ কারো চাপের মধ্যে থাকবে না, খুব খুব ক্লিয়ার, ভেরি ক্লিয়ার। ওই যে মানে এটা তো ভারতেও নিশ্চয়ই বুঝে গেছেন ইতিমধ্যে, যখন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ভারতকে খুশি করার জন্য এবং এই দেশের মানুষ, এই দেশের সেনাবাহিনী, এই দেশের পুলিশ, এই দেশের সিভিল ব্যুরোক্রেসি, এই দেশের মিডিয়াকে যখন তৎকালীন আওয়ামী লীগ গভর্নমেন্ট তারা যে একটা মেসেজ দিতে চেয়েছিল, যেটা আপনার মিডিয়া লোকেরা প্রায় বলেন কি বার্তা দিতে চেয়েছিল বলেন না, একটা প্রশ্ন করেন, যে বার্তাটি দিতে চেয়েছিল আমার ধারণা সেটা হলো যে দিল্লি আছে তো আমরা আছি, আমরা আছি তো দিল্লি আছে। বাংলাদেশের জনগণ প্রমাণ করেছে কারোর সাথে দিল্লি ওয়াশিংটন যাই থাকুক না কেন, জনগণ পাশে না থাকলে দিল্লি ওয়াশিংটন অথবা ইসলামাবাদ যেই থাকুক না কেন, ইনফ্যাক্ট এটা আখেরে কোনো ফল দেয় না। জনগণ তাদেরকে রক্ষা করে। গণঅভ্যুত্থানের 2 বছরে বাংলাদেশের রাজনীতির গতিপথ অনেকাংশেই বদলে গেছে। আমরা অন্তর্বর্তী শাসনকাল দেখলাম, গণতান্ত্রিক সরকার এখন ক্ষমতায়। এখনো শেখ হাসিনাকে নীরব সমর্থন দিয়ে ভারত কি অর্জন করতে চাইছে? আমি প্রশ্নটি রাখছি, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, গণতন্ত্রের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন গণতন্ত্র নিবেদন করছে RICL স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর আসাদুজ্জামান রিপন, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, এখন শেখ হাসিনাকে নীরব সমর্থন দিয়ে ভারত সরকার কি অর্জন করতে চাইছে? আমি এখনো বিশ্বাস করতে চাই, গত সপ্তাহে তিনি তার ফরেন অ্যাফেয়ার্স কমিটি, পার্লামেন্টারি কমিটিতে তিনি যে স্টেটমেন্টটা দিয়েছেন এবং শশী থারুর যেই রিপোর্টটা রিভিল করেছেন, সেখানে বলেছেন যে ভারত সরকার শেখ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনীতি করতে দেবেন না। আমি ওই স্টেটমেন্টটাই বিশ্বাস করতে চাই 5 তারিখ পর্যন্ত। শেখ হাসিনার ঘোষিত 5 তারিখে তিনি একটা একটা প্রেসকে মিট করতে চাচ্ছেন। এই ঘটনা যদি ভারত সরকার যদি অ্যালাউ না করেন, আমি তো এর আগে উদাহরণই দিলাম যে অনুরূপ কোনো ঘটনা যদি বাংলাদেশের মাটিতে বাংলাদেশ সরকার যদি অ্যালাউ করত অথবা বাধা না দিত, এটা ইন্ডিয়া কিভাবে দেখতো, এটা আমি ইন্ডিয়ান গভর্নমেন্টকে, যদি আপনার অনুষ্ঠান যদি ভারতীয় কারা ওখানকার নাগরিকরা যদি দেখে থাকেন, ভারতীয় বন্ধুরা যদি দেখেন, তাহলে আমি বলবো তারা বিষয়টা কিভাবে দেখতেন। একইভাবে কিন্তু বাংলাদেশের জনগণ বিষয়টা ওইভাবেই দেখবে। এটা আমি একটু স্মরণে এবং বিষয়টা গ্রহণ করার কথা। আপনি যেহেতু বিশ্বাস রাখতে চাইছেন, আমি যদি একটু ঘুরিয়ে প্রশ্নটা করি, ভারত সরকার যদি শেখ হাসিনাকে অ্যালাউ করে, তাহলে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে কি প্রভাব পড়তে পারে? নিশ্চয়ই নেতিবাচক প্রতিক্রিয়া হবে। সরকার তো জনগণের পালসের বাইরে না। জনগণের, মনে করেন জনগণ বিষয়টা পছন্দ করছে না, সরকার যদি বলে আমি পছন্দ করছি, তাহলে সরকার কি জনপ্রিয় থাকবে না, কেউই থাকে না। জনগণের বিরুদ্ধে যে মানে শেখ হাসিনা সবকিছু ভারতকে দিয়ে দিয়েছিল, বলছিল না যে ভারতকে এত কিছু দিয়েছি আজীবন মনে রাখবে। বাংলাদেশের জনগণ কি কথাটা পছন্দ করেছিল? না। তো সুতরাং ভারতকেও মনে রাখতে হবে এই দেশের জনগণ যেটা পছন্দ করে না, এই দেশের জনগণের পছন্দের বাইরে যে তারা যদি কোনো কাজ করে, তাহলে বাংলাদেশের জনগণের ভালোবাসা তারা পাবে না। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডক্টর আসাদুজ্জামান রিপন। জনাব নাজমুল হক প্রধান, আওয়ামী লীগ শুধু উকি দিচ্ছে, তৎপরতার মুরুদ নেই, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। একটু জানতে চাই, যাওয়ার আমরা জানি যে 5 আগস্ট ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে, সেটাকে আসলে বাস্তব প্রয়োজন নাকি রাজনৈতিক বার্তা? একটা বিষয় হচ্ছে, শোনেন, আমাদের মতো দেশগুলিতে সবসময় আনএক্সপেক্টেড অঘটন কিছু ঘটে। যেমন ধরেন বাংলাদেশে এই বিএনপি জামাতের সরকার, অপোজিশন জামাতের ইসলাম, এমন কিছু অস্বাভাবিক ঘটনা ঘটছে যেগুলি পেপার, পত্রিকা, ইউটিউব চ্যানেলে সব ছড়াছড়ি। এর মধ্যে আবার এখানটা এনসিপি একটা ঘটনা ঘটলো তাদের। এর ফলে কখন কি ঘটবে আমাদের দেশটা, এখানে যেমন যেমন বন্যা খরাকে যেমন প্রেডিকশন করা যায় না, তাই না, ঠিক তেমন রাজনৈতিক ঘটনাগুলিকে এখানে প্রেডিকশন করা যায় না। একটা বিষয় এখানটা আপনি বারবার একটা জিনিস বলতেছেন, ইন্ডিয়া শেখ হাসিনা বিষয়। সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে ইন্ডিয়ার
এখানে ক্লিয়ার কথা পলিটিক্যাল যেটা স্টেটমেন্ট গভর্নমেন্টের, তারা এখানটায় পরিষ্কার কথা বলেছেন এবং সেই পরিষ্কার কথার মধ্যে শেখ হাসিনার আগমনটা ওনারা পাঠাবেন কি পাঠাবেন না এটা বলেন নাই, রাইট। বাকি সব কিছুই বলেছেন। গভর্নমেন্টের সঙ্গে ওনারা সম্পর্ক উন্নয়ন করছেন, তার কিছু সিমটমস লক্ষ্য করা গেছে। নির্বাচিত গভর্নমেন্ট আসার পরে যেমন আমাদের নর্থ বেঙ্গলে যে তেলের পাইপলাইন, ওগুলো অমলিগড় তেল দিয়েছে, তাই না, ডিজেল দিয়েছে। আপনার সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য ওদের ভিসা বন্ধ ছিল, সেটা খুলেছে, তাই না। ফলে সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য এর আগে তারা বলছিল প্রথম নির্বাচিত গভর্নমেন্ট হলে তাদের ডে টু ডে যে অ্যাক্টিভিটি, যে কাজগুলি না, সেগুলি তাদের চলবে। বাংলাদেশে আমদানি রপ্তানির বিষয়গুলি চলছে, হ্যাঁ, যেগুলি বন্ধ হয়ে গেছে সেগুলি হচ্ছে না, যেমন ট্রেন যোগাযোগ বন্ধ, বাকিগুলি খুলছে। ন্যাচারালি আমার কাছে মনে হয়েছে আমরা যেহেতু প্রতিবেশী ইন্ডিয়া, এখানটায় বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন চাইবে, এমন কিছু চাইবে না যে কারণে বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক আরও খারাপ, হস্টালিটি বাড়ে। হ্যাঁ, হস্টালিটি বাড়ে। এটা করবে না, এটা করবে না, এটা আমি নিশ্চিত বিষয়। এখন বাংলাদেশ সরকার এইটাকে কীভাবে হ্যান্ডেল করবে তার বিষয়। আমাদের এখানটাও এই সামগ্রিক বিষয় রাজনৈতিক অঙ্গনের মধ্যে এমন কিছু ফোর্সেস আছে, তাই না, ফলে কে কোন রোল প্লে করবে এটা বলা মুশকিল। যেমন ধরেন এখানটায় এই যে জামাতে ইসলাম, উনি আমেরিকান রাষ্ট্রদূত, আমেরিকান যে দূত, আমেরিকান আসলো না, ওই যে গৌর, সার্জি গৌর, উনি কথা বলছে ভারত প্রতিবেশী, ভারতের রাষ্ট্রদূত কেন কথা বললো, গৌর কি কি আলোচনা করলো, এই নিয়ে কোনো কথা নাই। ভারতের সঙ্গে আলোচনা কেন করলো এটা নিয়ে ওনার কথা। তাহলে ফলে কে কোন দিক দিয়ে কি কথা বলবে এটা খুব মুশকিল। না, প্রথম আপনার নিশ্চয়ই মনে আছে এই আমেরিকান একজন অ্যাম্বাসেডর ছিলেন ঢাকাতে, তিনি অ্যাম্বাসেডর টু ঢাকা, কিন্তু তিনি দিল্লিতেও কিন্তু গিয়েছিলেন, একটা ক্রাইসিস মোমেন্টে তিনি দিল্লিতে গিয়েছিলেন, অ্যাপয়েন্টমেন্ট দেয়নি দিল্লি, রাইট, দিল্লি দেখাই করেনি তার সাথে। বেচারা 3-4 দিন ঘুরে টুরে, এটা পত্রিকায় ফলো করে নিউজ হয়েছে, হি ওয়াজ নট এন্টারটেইন প্রপারলি ইন দিল্লি। তো ফলে এখানটায় উনি কথা বলছেন, এখানটায় বিনা কি বর্তমান ত্রিবেদীর সঙ্গে, ত্রিবেদীর সেবা আবার চলে গেছেন দিল্লি, ছুটে গেছেন, এই বিষয়গুলি আছে। আমরা চাই বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ। আমরা হ্যাঁ অনেক এখানটায় আছে, এখানটায় চড়াই উতরে আছে, কিন্তু তারপরও একটা ইলেক্টেড গভর্নমেন্ট, এই গভর্নমেন্টটা বিএনপি এর আগেও দুবার না তিনবার ক্ষমতায় ছিল। ফলে প্রতিবেশীর সঙ্গে কীভাবে হ্যান্ডেল করতে হবে, খুব টাফ সিচুয়েশন হ্যান্ডেল করছে। আমার ধারণা এক্ষেত্রে বিএনপি এটা প্রপারলি হ্যান্ডেল করতে পারবে, তেমন কোনো সমস্যা আমি দেখতেছি না। হ্যাঁ, নো ডাউট আওয়ামী লীগ একটা বড় দল, তাই না, তার নেত্রী শেখ হাসিনা, উনি ভারতের রাজনৈতিক আশ্রয় আছে, নেতাগুলি সব পালিয়ে গেছে, বিভিন্ন দেশে আছে, বিভিন্ন জায়গায় পাবলিক হ্যারাসমেন্ট হচ্ছে, কোথাও আসতেছে ইউটিউবে। সামগ্রিক মিলায় একটা টেনশন আছে জনগণের মধ্যে। তারপর আমি বলবো যে এমন সম্পর্কের অবনতি হবে না, ভারতও চাবে না, যার কারণে আমাদের মুখ চাওয়াচাই বন্ধ হয়ে যায়, এটা হবে না। ভারত সেই ঝুঁকি নেবে না, ভারত নেবে না। ভারতের সঙ্গে পাকিস্তানের যে সম্পর্ক আছে ওই সম্পর্ক বাংলাদেশের সঙ্গে হবে না, কখনোই হবে না, এটাই মনে করি। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর আসাদুজ্জামান রিপন। রাষ্ট্রপতি কে হতে পারেন সেটা নিয়ে তো আমরা দেখছি নানা গুঞ্জন চলছে। কেউ কেউ বলছেন যে ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হতে পারেন, কেউ কেউ বিএনপির সিনিয়র নেতাদের নামও বলছে। যদি আপনার কাছ থেকে জানতে চাই, আপনি যদি কৌশলী উত্তর না দেন, সে সঙ্গে আরো একটি প্রশ্ন রাখি, সেটি হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনে ভূ রাজনীতির কোনো প্রভাব রয়েছে কি? দেখুন, বাংলাদেশ তো ভূ রাজনীতির একটা বলয় রয়েছে এমনটি দাবি করা হয়, গুরুত্বপূর্ণ প্লেয়ারও। আমি শুধুমাত্র না, আমি বলবো যে শুধু যে একটা জায়গা তাও বলবো না। বাংলাদেশ নিঃসন্দেহে এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করার মতো জায়গাও বাংলাদেশ আছে, আনডাউটেডলি। এখানে রাষ্ট্রপতি পদে যিনি দায়িত্বে আসবেন, প্রথমত আমি যেটা মনে করি, একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি যেটা মনে করি, নিঃসন্দেহে সরকারটা বিএনপির কর্মসূচি, রাজনীতি, সরকারের পরিকল্পনা, জনগণের কাছে সরকারের দেয়া ওয়াদা, তারেক রহমানের ওয়াদা, এটা বাস্তবায়ন করাটা জরুরি। রাষ্ট্রপতি যিনি থাকবেন তিনি তো তার রিফ্লেকশনের বাইরে কারোর হওয়ার কথা না, ইউজুয়ালি তার বাইরে হওয়ার কথা না। এটি তো হওয়া উচিত, এটি তো স্বাভাবিক। তো আমি মনে করি যে এটা পার্টিতে আমাদের একটা সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে আমাদের পার্টির চেয়ারম্যান যিনি আছেন তার উপরে আমরা দায়িত্বটা দিয়েছি, দায়িত্ব ন্যস্ত করেছি। তিনি সার্টেনলি আমি বিশ্বাস করি তিনি একটা প্রুডেন্ট ডিসিশন নেবেন যে এই মুহূর্তে কারণ রাষ্ট্রপতি পদ শূন্য হয়ে আছে, সেপ্টেম্বর পর্যন্ত আপনি এই ধরনের অনেক আলোচনা শুনবেন।
আপনার কাছে অনেক বিশ্বের মানে যাদেরকে আপনি আলোচনায় অনেক ধরনের স্পেকুলেশন আমরা ইতিমধ্যেই দেখছি। শুনছেন, এমনও হতে পারে যে আপনি স্পেকুলেশনের বাইরে এমন কাউকেও দেখতে পারেন, মানে আপনার বিশ্বের উদ্যোগ হতে পারে। তাহলে তো প্রশ্নটি রাখতেই হয়, সেটা কি বিএনপির অভ্যন্তরের কেউ না বিএনপির বাইরের কেউ? বোধ হতেই পারে, বিএনপির ভেতর থেকে হতে পারে, যারা স্পেকুলেশনের মধ্যে আছেন তার বাইরে থেকেও হতে পারে। সেটা হঠাৎ মানে খুব অস্বাভাবিক নয়, তাই না? আবার বাইরে থেকেও কি হতে পারে। তো মানে বাইরে থেকেও যদি হয়, সম্ভাবনাটা যে খুব বেশি তা বলবো না আমি। বাইরে থেকেও যদি হয়, তিনি সার্টেনলি তারেক রহমানের পলিসি এন্ডোর্স করেন। প্রেসিডেন্ট তো একটা আলাদা কিছু নন, এবং আমরা যেহেতু প্রেসিডেন্টের বর্তমান অবস্থান থেকে একটু এম্পাওয়ার করার কথাও চিন্তা করি। একেবারেই মানে আগের প্রেসিডেন্টদের কিছু কিছু বয়ান ছিল না, যে কি মানে কবর জিয়ারত করা এবং মিলাদ মাহফিলের দোয়া করা ছাড়া প্রেসিডেন্টের কোনো কাজ নেই, যেটা বলেছেন সেটা খুব সঠিক ছিল না। ইন দ্য নেম অফ প্রেসিডেন্ট অনেক কিছুই হয়, এবং প্রেসিডেন্ট ইচ্ছা করলে নিশ্চয়ই আপনার মানে ভিন্ন মত পোষণ করতে পারেন, প্রধানমন্ত্রীর সাথে আলাপ করতে পারেন। এটা তো তার ব্যক্তিগত যেই এটা মানে সম্পর্কটা, তাই না? সেটা এক্সারসাইজ করতে তো মানে সংবিধানে নিষেধ নাই। তার বিবেচনা বোধটা পরিষ্কার মানে উপস্থাপন করার ব্যাপারও তো কোনো আপনার মানে বাধা নেই। তবে আমি মনে করি মানে এটি এভাবে কামনা করতে চাই, বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশ রাষ্ট্রের জন্য পরম করুণাময় যেন একজন ভালো রাষ্ট্রপতি দান করেন এই দেশের স্বার্থে। আরো একটি বিষয় আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। আমরা বর্তমান রাজনীতির বাস্তবতা যদি তুলে ধরি, আমরা দেখছি যে বিরোধী দল কিন্তু 6 মাসের ব্যবধানেই সরকারকে আক্রমণাত্মকভাবে, আমরা যদি বলি, ঘায়েল করছে। যেমনটি জামায়াতের আমির বলছে যে ফ্যাসিস্টের ফটোকপিতে পরিণত হয়েছে বিএনপি সরকার। এই বিষয়টি নিয়ে কি বলবেন? এটা আসলে হয়ে গেছে কি, আপনি দেখবেন মানে ওরা দীর্ঘদিন 15 বছর আমাদের যেহেতু তারা কম সাফার করেননি, এটা তো সত্য কথা। আমাদের নেত্রী যেমন কারাগারে ছিলেন, তাদের অনেক নেতৃবৃন্দ কারাগারে ছিলেন, তাই না? তো অনেকে মানে মানে ফাঁসির রজ্জুতে ঝুলেছেন। তো সব কিছু মিলে তারা তো একটা মানে 15 বছরের মধ্যে একটা মানে একটা এক ধরনের সাপারেশন, সাইকোলজিক্যালি তারা অনেক মানে একটা 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 টর্মেন্টেড সিচুয়েশনের মধ্যে আছেন। এবং দেখবেন যে একটা মানুষ যখন খুবই একটা বিশেষ পরিস্থিতির মধ্যে থাকেন, তার মনোজগতের মধ্যে একটা ছাপ থাকে, তাই না? এবং এই জন্য দেখবেন অনেক সময় এই ধরনের পরিস্থিতিতে আপনার কি কাউন্সিলিং করার কথা বলে না, যে একটু কাউন্সিলিং করলে তিনি এই ট্রমা থেকে মানে বেরিয়ে আসবেন। আমার কাছে যেটা মনে হচ্ছে কি, যে 15 বছরে আওয়ামী দুঃশাসনে জামাত নিঃসন্দেহে একটা ট্রমার মধ্যে ছিল। এইটা ট্রমাটিক যে ইয়েটা সিনারিওটা, এটা তাদের মাথার মধ্যে গেঁথে আছে। তো ফলে আমাদের 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 এমন একটি সরকার, যে সরকারের সেই সরকারের সাথে কথা বলতে, সরকারের সাথে সরকারের সমালোচনা করতে কোনো ভয়ের ব্যাপার নাই, কোনো ভয়ের ব্যাপার নাই। এনিওয়ান ক্যান টক এনিথিং। মানে এত লিবারেলি একটা গভর্নমেন্ট চলছে, এত মত প্রকাশের স্বাধীনতা আছে। আপনি প্রধানমন্ত্রী তার পরিবারকে নিয়ে আপনি সমালোচনা করছেন, এবং এটা খুবই অসঙ্গত। আপনি কেন করবেন? অশালীন সমালোচনা কেন করবেন? আপনি সমালোচনা করতে পারেন যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি অন্যান্য দেশের প্রধানমন্ত্রীরা স্যুটটাই পরেন, আপনি স্যুটটাই পরছেন না কেন? আপনি সমালোচনা করতে পারেন যে আপনি স্যুটটাই পরলে আমরা বেশি পছন্দ করতাম। আপনি সমালোচনা করেন, ঠিক আছে। আপনি কেন মানে মানে একেবারেই সব অল্প সংখ্যক নিরাপত্তা বলের মধ্যে কেন চলছেন, এরকম সমালোচনা আপনি করতেই পারেন। কিন্তু আমরা তার পাশাপাশি কিন্তু প্রধানমন্ত্রী আরো কিছু বিশেষ গুণ দেখতে পাচ্ছি। তিনি নিজের ব্যাগ নিজে বহন করছেন, নিজের ছাতা নিজেই ধরছেন, ট্রাফিক আইন মেনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন। কিন্তু জানতে চাই, একজন ব্যক্তি কি পুরো রাজনৈতিক সংস্কৃতি বদলাতে পারে কিনা? তৃণমূলের সে বার্তা কতটা পৌঁছাচ্ছে? আমি প্রশ্নটি রাখছি। আবারও বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরে এসে বিস্তারিত শুনবো। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথে থাকুন। ফিরে এলাম, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে আড়াইসিল স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর আসাদুজ্জামান রিপন, যে প্রসঙ্গে আপনিও বলছিলেন, আমরা কিন্তু দেখছি যে প্রধানমন্ত্রীর অনেকগুলো বিষয় ইতিমধ্যে সাধারণ মানুষের দৃষ্টি কেড়েছে। আপনি বলছিলেন কোথাও তিনি নিজের ব্যাগ নিজে বহন করছেন, কোথায় নিজের ছাতা নিজে ধরছেন, এবং সিকিউরিটির কথা আপনি বলছিলেন। তাই না, স্ত্রীকে সম্মান করা, এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। কিন্তু মানে উনি যখন সিলেটের এক জায়গায় সফর যাচ্ছিলেন, বৃষ্টি হচ্ছিল, তিনি কিন্তু মানে তার স্ত্রীর মাথার উপর ছাতাটা নিজে হাতে ধরেছেন।
অন্যরা ধরতে চেয়েছে, মানে সরকারি লোকেরা ধরতে চেয়েছে, উনি অ্যালাউ করেননি। এই যে এটা লক্ষ লক্ষ যুবকদের কি শেখালেন, কি বার্তা দিলেন? স্ত্রীকে সম্মান করতে হয়, তাই না? আমি এই ফেসবুকে এই ছবিটি এত বেশি ব্যবহার হয়েছে এবং মানে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে এবং মানুষ প্রশংসায় করেছে এবং বিশেষ করে নারীরা তাদের হাজব্যান্ডের উদ্দেশ্যে বলছে, দেখো শিখো। ইনফ্যাক্ট শিখতে তো হবে কোথাও থেকে, তাই না? এবং শিশুদের সাথে তিনি ছবি তুলছেন, সাধারণ মানুষের সাথে তিনি মিশছেন। কিন্তু আমি যেই বিষয়টিতে প্রশ্ন রাখতে চাই যে প্রধানমন্ত্রীর এই ব্যক্তিগত আচরণ আসলে রাজনৈতিক সংস্কৃতি বদলাতে কি ভূমিকা রাখতে পারে? তৃণমূল পর্যন্ত প্রধানমন্ত্রীর বার্তা পৌঁছাচ্ছে কি? ছোটবেলা থেকে একটি কথা শুনে আসছিলাম যে মাথা ঠিক থাকলে নাকি সব ঠিক। আগে বলতো যে যদি মাথা ঠিক থাকে তো সব ঠিক। তো মাথা মানে সরকারের মাথা, সরকারের প্রধান যদি ঠিক থাকেন নিঃসন্দেহে এটা বার্তা যায়। উনি সকাল 9টার মধ্যে অফিসে যাচ্ছেন, উনি সচিবালয়ে অফিস করছেন, তার মানে ক্যাবিনেট ডিভিশন সক্রিয় থাকছে, অন্যান্য সচিবালয় অন্যান্য দপ্তরগুলো সক্রিয় থাকছে। সচিবরা আগে 10টা সাড়ে 10টা অফিসে ঢুকতেন, মন্ত্রীদের তো স্বাধীনভাবে যখন তখন আসলে আসলাম, না আসলে না আসলাম, বাসা অফিস করলাম, রাজা উজির মারলাম, আড্ডা ঠাড্ডা মেরে ঠেরে কোনদিন গেল 2 ঘন্টা 2.5 ঘন্টা থেকে চলে আসছে। কি দ্যাট ওয়াজ দ্য সিনারিও অফ আওয়ার মানে কি বলে মিনিস্টার্স স্টাইল ইন দ্য মানে কি বলে সেক্রেটারিয়েট নাকি? এখন কি তা না? এখন চিন্তা করুন, 9টায় তো প্রধানমন্ত্রী ঢুকে গেছেন সচিবালয়ে। যদি কোনো কারণে যদি দেখেন ধরেন এক মন্ত্রীকে ডাকলো, উনি যদি এখন যদি বলেন যে সরি আমি রাস্তায় আসতে, হয়তো উনি বলেন এই ফাইলটা নিয়ে একটু আসেন, একটু কথা বলবো। প্রধানমন্ত্রী নিজে কি করছেন, এক মন্ত্রণ আরেক মন্ত্রণালয়ে হেঁটে যাচ্ছেন, কিন্তু হেঁটে যাচ্ছেন, এক উইং থেকে আরেক উইং হেঁটে যাচ্ছেন, এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং হেঁটে যাচ্ছেন। মন্ত্রী তটস্থ থাকছেন, তারাও 9টার মধ্যে অফিসে ঢুকছেন। মন্ত্রী অফিসে ঢুকছেন তো কি হচ্ছে, সচিব অফিসে ঢুকছেন 9টায়, সচিব যখন ঢুকছেন এডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, ফলে এটার একটা প্রভাব আছে। এটার রেজাল্ট আপনি এখন হাজিরার দিক থেকে এটার একটা রেজাল্ট আপনি দেখতে পাচ্ছেন। আবার যদি আপনি এটার ইম্প্যাক্ট আরো ডিপ ইম্প্যাক্ট দেখতে পাবেন আরো 6 মাস পরে। ধন্যবাদ জানাচ্ছি। জনাব নাজমুল হক প্রধান, রাজনৈতিক সংস্কৃতি বদলাতে এই মুহূর্তে প্রধানমন্ত্রীর সামনে মূল চ্যালেঞ্জ কি? অ্যাকচুয়ালি রাজনীতি তো ক্ষমতা, পাওয়ার অলওয়েজ তো ইনভাইটস নিউ ফ্রেন্ডস, নতুন বন্ধুকে আলিঙ্গন করে পাওয়ার। পুরনো যারা কাজ করতেন এটা পিছিয়ে ফেলে। এই যে রিপন সাহেব একসঙ্গে রাজনীতি করছে, যত কথাই বলুক, ক্ষমতার সঙ্গে রিপন সাহেবের কতটুকু যোগাযোগ আছে আমি নিজে সন্দেহ আছে আমার। ক্ষমতা সবসময় নতুন বন্ধুকে আমন্ত্রণ করে, এক নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ক্ষমতা সবসময় চাটুকারকে পছন্দ করে, কে কত বেশি তেল দিতে পারবে, এটা হলো ক্ষমতার ধর্ম। কালকে খুলনায় একজন নিয়োগ হয়েছে, হ্যাঁ ওই ছেলে, উনি ইঞ্জিনিয়ার লোক, ছাত্রদল করতে, দুর্নীতির মামলা আছে তার নামে, তাকে একটা বড় পদে নিয়োগদান করা হয়েছে। খুলনায় এ নিয়ে ব্যাপক রিয়াকশন হয়েছে। আজকে জায়গায় জায়গায় এই ঘটনাগুলি ঘটতেছে। ফলে ক্ষমতার এই যে বর্তমান সময়ে এই যে এত আকাঙ্ক্ষা, এত মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাটা কিন্তু মানুষের ক্রমান্বয়ে কিন্তু উড়ে যাচ্ছে। এটা বাংলাদেশের, শুনেন, এটা এই দুর্ভাগ্য হচ্ছে এইটা, মহান মুক্তিযুদ্ধের পরে ক্রমান্বয়ে মানুষের আকাঙ্ক্ষা ফিকে হয়ে গেছে। আমরা 90-তে একসঙ্গে আমরা মুভমেন্ট করেছি, একসাথে পতন হয়েছে, এবং সেখানটাও প্রায় শতখানেক কাছাকাছি, তাই না, ডাক্তার, ছাত্র, হ্যাঁ, নিহত হয়ে শহীদ হয়েছে। তারপরেও কিন্তু আমরা একটা ভালো জিনিস প্রতিষ্ঠা করতে পারি নাই। আজকে বাংলাদেশে বর্তমান সময়ে এই যে আপনি একটাকে বললেন, উনি যেহেতু বহুদিন একসঙ্গে জামাতের সঙ্গে মিলিয়ে রাজনীতি করছেন, এখন মিলিজুলি গভর্নমেন্ট, উনি বলতে চাইলেন না জামাত এত উগ্র কথা বলছে কেন। আমি তো উগ্রই বলবো। জামাত যে এতগুলি সিট পাওয়ার পরে জামাতের ভিতরের অবস্থাটা কি, এবং জামাতেরই একটা পার্টনার, তাদের সহযোগী, একই জোটভুক্ত এই যে এনসিপি দল যারা 8টা সিট পাইছে, এই ইউনূস সাহেব এই সিট অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে ওদেরকে। ভোট কী হয়েছে এটা এলাকাগুলিতে গেলে খোঁজ নিলে বোঝা যায় কি ভোটে জিতছে ওনারা। যাই হোক, তো সেইখানটায় এই যে এত চিৎকার, তার চিৎকার, তাই না, এবং কালকেই ক্ষমতাতে ইচ্ছা করলে নামা দিতে পারে, এই কথাগুলো বলছে, এগুলো কিন্তু খামখেয়ালি বা এগুলি হেয়ালিপূর্ণ কথা কিন্তু না, হেয়ালিপূর্ণ কথা না। ফলে এই অবস্থাটা থেকে উত্তরণের জন্য গভর্নমেন্ট যদি তার পরিষ্কার লাইন না নিতে পারে কাজের ক্ষেত্রে, অপোজিশনকে ডিল করার ক্ষেত্রে, তাহলে গভর্নমেন্টকে প্রবলেম ফেস করতে হবে। আজকে এই গভর্নমেন্ট 6 মাস হয়েছে, আজকে একটা ছেলের নাকি একটা চোখ নষ্ট হয়ে গেছে, এগুলো বলতেছে,
এনসিপির পক্ষ থেকে। চোখ নষ্ট হয়ে গেছে, আরেকটা নাকি যায় আমি জানি না। আমি গতকালকে চক্ষু হাসপাতালে গিয়েছিলাম। In fact, it was not like এই that. এই এই যে এই যে ক্যাম্পেইন বা প্রচারণা বা ঘটনা সত্য বা ক্ষতিপূরণ দেওয়া, এই সামগ্রিক বিষয় মিলে আজকে এই অবস্থায় অল্প দিনে হবে কেন? এখানটা তো আওয়ামী লীগ নেই, এখানটা তো এই ক্ষমতার মধ্যে তো আওয়ামী লীগ নেই, ওরা তো পলাতক। তাহলে কেন এই মানে পরিবেশ তৈরি হচ্ছে? আমি সেই জায়গায় বলবো গভর্নমেন্টের এখানটায়, হ্যাঁ এই যে একটু আগে আলোচনা করেছেন এখানটায় প্রেসিডেন্ট, গভর্নমেন্ট তো তার নিজের মধ্যে প্রচুর, উনি বলছেন বাইরের থেকে হলো, আমি ডিফার করি। গভর্নমেন্টের নিজের মধ্যে প্রচুর আপনার যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আছে যারা এজ এ প্রেসিডেন্ট দে ক্যান সার্ভ নেশন, জাতিকে তারা তাদের যোগ্যতম তার সেবাটা দিতে পারেন। আজকে এই জায়গায় বিএনপির মতো পার্টি 2/3 মেজরিটি নিয়ে আজকে যদি এই পরিবেশ পরিস্থিতি হ্যান্ডেল না করতে পারে তাহলে কি? তাহলে তো এখানটায় তো লোক তখনই মনে করে যে আগেরটাই ভালো ছিল, যে কথাটা এখন বলতেছে। আগেরটা কোনো ক্রমেই ভালো ছিল না, আগেরটা এমন কোনো সেক্টর নাই যে সেক্টরকে নষ্ট করে দেয় নেই। ব্যাংক থেকে শুরু করে রাজনৈতিক পরিবেশ থেকে শুরু করে সমস্ত কিছু ধ্বংস করে দিচ্ছে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে হয়, এখানটায় সংস্কারের কতগুলি কোশ্চেন ছিল। বিএনপি বলছে আমরা সংস্কারের থেকে আমরা সরে যাইনি। তাহলে হোয়াই যেগুলি কমন অ্যাগ্রি সম্মত যে পয়েন্টগুলি ছিল, সেই পয়েন্টগুলির ক্ষেত্রে কেন আজকে অপোজিটকে বলার সুযোগ দিচ্ছে কি জন্য? সেই পয়েন্টগুলিতে যেগুলি অ্যাগ্রি করছে, সম্মত হয়েছে, সেই পয়েন্টগুলি আমরা তো সিগনেটরি না। আমরা সনদে, যেহেতু সনদকে একটা জোর করে চাপাই দেওয়ার একটা বিষয় ছিল, আমরা বলছি এটা প্রপোজাল যাইতে পারে, কিন্তু ওনারা এটা না করলে আপনি বাস্তবায়ন হয়ে যাবে। আমরা এই নির্দেশনা ছিলাম না, এই কারণে সই করি নেই। কিন্তু তারপর আমি বলবো যে যেগুলি বিষয়ে ঐক্যমত্য হয়েছে সেই বিষয়গুলি বাস্তবায়ন করার জন্য পদক্ষেপ নেওয়া উচিত। সরকারের পক্ষ থেকে একটা কমিটি করেছে, সেই কমিটিতে জামাতকে নিতে পারে নাই। এবং আমরা জানি যে আগামীকালই কিন্তু প্রথম বৈঠকে বসতে যাচ্ছে সংবিধান সংশোধনকারী কমিটি। বিরোধী দল ছাড়া এই কমিটি যে কার্যক্রম শুরু করেছে সেটা রাজনৈতিকভাবে কতটা গ্রহণযোগ্য হবে? এই যে গ্রহণযোগ্য হবে না, যদি ভালো কাজটা করে ফেলে দেয় না গ্রহণযোগ্য হবে, কিন্তু এখানটায় বিরোধী দলের আপত্তিটা কোন জায়গায় সেটাই তো পরিষ্কার করতে হবে। তো বিরোধী দল কেন বলতেছে? বিরোধী দল ইনটোটো কতগুলি কথা বলছে বিরোধী দল এখানটায়, যেমন আমরা সেই সময় মনে করি না, আমরা সই করি না এই কারণে যে একই দিনে হানা ভোট, তাই না? কিসের উপর হয় এটা বুঝতে হবে তো। হানা ভোটকে কিসের উপর হবে? পাবলিক ভোট দিবে ক্যান্ডিডেটকে, সেখানটা আরেকটা ভোট চাপায় দেওয়া হলো, তাহলে আমরা তখন তো বিরোধিতা করছি। মানে এখনো রাজনৈতিক অঙ্গনে অনেক অমীমাংসিত বিষয় রয়ে গেছে বলে আপনি ধারণা করছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব রাজবুল হক প্রধান, ধন্যবাদ জানাচ্ছি ডক্টর আসাদুজ্জামান রিপন। দর্শক, এখানেই শেষ করছি গণতন্ত্রের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।